প্রতিবার নদীতে নামার আগে রিয়া এক ঢোক দেশি মদ গিলে নিত আর বাকি আধা বোতল তার অদ্ভুত কালো হাঁসটাকে পান করিয়ে দিত। তারপর বুকের ওপর ঝুলতে থাকা পুরনো খানদানি তাবিজে এক ফোঁটা রক্ত মাখিয়ে দুজনে একসঙ্গে গভীর নদীতে ঝাঁপ দিত। মদের নেশা চড়তেই হাঁসটা ঝড়ের গতিতে তাকে টেনে নিয়ে যেত নদীর সবচেয়ে গভীর জায়গায়। চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। রিয়া সামনে একটা প্রচণ্ড ঘুষি মারল আর হঠাৎ তার সামনে ভেসে উঠল এক বিশাল জীবন্ত বুদ্ধ মূর্তির মাথা। সে টর্চ বের করে খালি ডান চোখের গহ্বরে আলো ফেলল আর এক মুহূর্ত নষ্ট না করে সেই চোখের পথ দিয়ে ভেতরে ঢুকে পড়ল। বছরের পর বছর ধরে ট্রেজার হান্টিং এর অভিজ্ঞতা এখন কাজে লাগলো। হাত পাথরের ফাটলে ঢুকিয়ে সে খুঁজতে লাগলো নিরন্তর। হঠাৎ মাটি প্রচণ্ড কাঁপতে শুরু করলো। বুদ্ধমূর্তির ভেতরের প্রাচীন যন্ত্রটা জেগে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সুড়ঙ্গের জল নিচে নেমে গেল আর ভারী লোহার দরজা গড়গড় শব্দ করে খুলে গেল। রিয়া একটা দেশলাই পাথরের পাত্রে ছুঁড়ে দিল। ঝটাক করে দুটো জ্বলন্ত শিখা সামনে ছুটে গেল আর আলোয় ভেসে উঠল এক রাজকীয় প্রাসাদ। সিঁড়ি ভেঙে ওঠার সঙ্গে সঙ্গে তার চোখে পড়ল নয় মাথাওয়ালা খাঁটি সোনার নাগমূর্তি, যেন তাকে এক দৃষ্টে দেখছে। এই সেই মন্দির যেখানে শুয়ে আছে ঘুমন্ত রাজা। সাদা মার্বেলের তাঁবুতটা সে ভালো করে দেখল। কোনো তালা নেই, কোনো জোর নেই, যেন পুরো তাঁবুতটা এই দুনিয়ার থেকে আলাদা করে তৈরি। কিন্তু ঠিক তখনই ঢাকনার একদম মাঝখানে সে একটা হালকা গর্ত দেখতে পেল। রিয়া ধীরে ধীরে নিজের তাবিজটা বের করল আর সেই গোল গর্তে ঠিকঠাক বসিয়ে দিল। পরের মুহূর্তে যা ঘটল তা দেখে সে অবাক হয়ে গেল।